ভালোবাসা হলো একরাশ নরম কুয়াশা, কখনো ছুঁয়ে দেয় ভোরের শিশিরের মতো, আবার কখনো ঢেকে দেয় চারিদিক। যেখানে পথ আর পথিক দুজনেই হারিয়ে যায়, যে সম্পর্কের ভিত গড়া হয় আস্থা আর বিশ্বাসে, সেখানেই হঠাৎ একদিন জমে ওঠে মেঘ, ঝড় নামে সন্দেহের, বজ্রপাত হয় একে অপরের হৃদয়ে। হ্যালো বন্ধুরা, রোকসানা আছি তোমাদের সাথে, আর তোমরা আছো রোকসানাস লাইভ ক্যানভাসে। আজ তোমাদের শোনাবো ইলমা বেহরোজের আমি পদ্মজ উপন্যাসের ৮২তম পর্ব। আজকের পর্বে পূর্ণার মৃদুলের ভালোবাসার সেই আকাশে উঠবে ঝড়। তুমি কি প্রস্তুত? তাহলে দেরি না করে মনটাকে ঠান্ডা করে চায়ের কাপ হাতে নিয়ে চলো বসে পড়ি আমরা পদ্মজার পরবর্তী অধ্যায় শুনতে। পর্ব নাম্বার ৮২। পূর্ণা উত্তরে কিছু বলল না। সে ঝরঝর করে কাঁদতে থাকলো, নাকের পানি চোখের পানি মিলেমিশে একাকার, দৃষ্টি মেঝেতে নিবদ্ধ। পদ্মজার রাগে দুঃখে কান্না পায়। বেসামাল ঘূর্ণিপাকে সে আটকে পড়েছে, প্রতিটি নিঃশ্বাস হয়ে উঠেছে বিষাক্ত। কেউ নেই পাশে দাঁড়ানোর মতো, কেউ মাথা ছুঁয়ে দিয়ে বলে না পাশে আছি, মন যা চায় করো। পদ্মজার ভেতরের ঝড়ের তাণ্ডব কেউ টের পাচ্ছে না, সবাই তার বিরুদ্ধে, সবাই। পদ্মজা চিঠি ও খাম নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। পূর্ণা মৃদু আর্তনাদ করল। সে কিছুতেই চিঠির লেখাগুলো আর পদ্মজার মুখে উচ্চারিত শব্দগুলো বিশ্বাস করতে পারছে না। তার কাছে ভাইয়া নামক শব্দটির মানে আমির। তাৎক্ষণিক চোখের সামনে ভেসে ওঠে একটা হাসি খুশি মুখ। আমিরের যে স্নেহ ভালোবাসা এতদিন তাদের উপর চুয়ে চুয়ে পড়েছে, সেই ভালোবাসায় খাদ থাকতে পারে না। পূর্ণা দেয়ালে হাতের ভর দিয়ে উঠে দাঁড়ালো। শরীরটা কেমন করছে, হাজারটা সুচ যেন বুকের ভেতরটা খোঁচাচ্ছে। সে তার আপার চোখে মুখে দেখেছে সীমাহীন কষ্ট। পূর্ণা দুই হাতে কপালের দুই পাশ চেপে ধরে পায়চারি করতে করতে বিড়বিড় করে, তুমি গতকাল রাতে এজন্যই কেঁদেছিলে আপা। ভাইয়ার ভালোবাসার অভাব তোমাকে ছাই করে দিচ্ছে, তুমি পুড়ে যাচ্ছ তুমি। পূর্ণা বিছানায় বসলো। সে অস্থির হয়ে আছে। জানালায় চোখ পড়তেই সে সেখানে গিয়ে দাঁড়ালো। চোখের সামনে দৃশ্যমান হয় বড় বড় গাছ, তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। না জানি কত মেয়ের কুরবানির সাক্ষী এই গাছেরা। পূর্ণা জানালার গ্রিলে কপাল ঠেকিয়ে চোখ বুঝে, গাল বেয়ে টুপ করে জল গড়িয়ে পড়ে মেঝেতে। তার কেন এত কষ্ট হচ্ছে সে জানে না। বড় ভাইয়ের সমতুল্য আমিরের এমন ভয়ঙ্কর রূপের কথা জেনে, নাকি তার বোন আর বোনের ভালোবাসার বিচ্ছেদের আশঙ্কায়? পূর্ণা দুই হাতে চোখের জল মুছে ওড়না দিয়ে মাথা ঢাকলো। তারপর দ্রুত পায়ে দ্বিতীয় তলায় পদ্মজার ঘরে যায়। পদ্মজা ঘরে নেই, নিচতলায় হয়তো। পূর্ণা সোজা নিচতলায় চলে আসে। সদর ঘরে জুলেখা রিনুর সাথে কথা বলছিল। তিনি ব্যাগও গোছাচ্ছেন। পূর্ণা মৃদুলের কাছে শুনেছে মৃদুল তার মা বাবাকে নিয়ে এসেছে। জুলেখা বানুর মুখের সাথে মৃদুলের মুখের মিল রয়েছে। পূর্ণা আন্দাজ করে নিল তিনি মৃদুলের মা। পূর্ণা নতজানু হয়ে এগিয়ে আসে। জুলেখার পায়ে ছুঁয়ে সালাম করার জন্য ঝুঁকতেই জুলেখা পা সরিয়ে নিলেন। কর্কশ কণ্ঠে বললেন, দূরে যাও। পূর্ণা মনে মনে আহত হয়, দূরে সরে দাঁড়ায়। চোখের কার্নিশে জল জমে। সে ঢোক গিলে কান্না আটকিয়ে কাপা কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। জুলেখা বানু জবাব দিলেন না। তিনি কাউকে উদ্দেশ্য করে কিছু বললেন, কি গো, হয় নাই তোমার? সময় যাইতেছে নাকি আইতাছে? গফুর মিয়া বেরিয়ে আসেন। পূর্ণা গফুর মিয়াকে দেখে বুঝতে পারল উনি মৃদুলের বাবা। লাল রঙের লম্বা দাড়ি, মাথায় সাদা টুপি, পরনে সাদা পাঞ্জাবি, চোখে মুখের নূর যেন দ্যুতি ছড়াচ্ছে। গফুর মিয়া পূর্ণাকে দেখে হাসলেন, বলেন, ভালো আছো মা? শরীরটা ভালো লাগছে? গফুর মিয়ার প্রশ্ন দুটো পূর্ণার শরীরকে চাঙ্গা করে দিল। সে মৃদু হেসে বলল, ভালো আছি। আপনি ভালো আছেন? আছি, বুড়ো মানুষ। গফুর মিয়া কথা শেষ করতে পারলেন না। জুলেখা বানু বাজখাই কণ্ঠে বললেন, এখন তোমার গপ্প করার সময় না, ট্রেন সাইডা দিলে বুঝবা। পদ্মজা রান্নাঘর থেকে বেরিয়ে আসে। শাড়ির আঁচল দিয়ে মাথার চুল ঢেকে জুলেখা বানুকে বলল, গতকালই আসলেন, আজই চলে যাবেন? জুলেখা বানু পদ্মজার দিকে ফিরেও তাকালেন না। তিনি রিনুকে ধমকের স্বরে বললেন, মৃদুল্লাহ কই গেছে? রিনু বলল, বাইরে গেছে কলপারে, গিয়ে খবর দাও, হ্যাঁ আম্মায় ডাকতেছে। রিনু পদ্মজাকে একবার দেখলো, তারপর বাইরে গেল। লতিফা সদর ঘর ঝাড়ু দিচ্ছে। সে আর চোখে জুলেখার ব্যবহার দেখছে। তার ইচ্ছে হচ্ছে মহিলাকে ভেজা কাপড়ের মতো মুচড়াতে। জুলেখার এমন ব্যবহারের কারণ পদ্মজা বুঝতে পারছে। তাও প্রশ্ন করলো, মনে হচ্ছে আপনি খুব বিরক্ত হয়ে আছেন, আমরা কোনো ভুল করেছি? জুলেখা কটাক্ষ করে বললেন, দেখো মা, তোমার সাথে আমি কথা কইতে চাইতেছি না, তুমিও কইও না। পদ্মজা পূর্ণার দিকে তাকালো। পূর্ণা অবাক চোখে তাকিয়ে আছে। তার চোখে জলের পুকুর সৃষ্টি হয়েছে, যে কোনো সময় গড়িয়ে পড়ে যেন ঘর ভাসিয়ে নেবে।
লতিফা ঝাড়ু দেওয়ার ভান করে সব বালু জুলেখার ভেজা পায়ের উপর ছিটিয়ে দিল। জুলেখা বানু 2 লাফে দূরে সরে যান। চোখ বড় বড় করে লতিফাকে বললেন, এই সেরি চোখে দেখো না কেমনে কামনা বাড়াইছে, এখন আবার পাও ধুইতে হইব। লতিফা অপরাধীর মতো মাথা নিচু করে বলল, মাফ করবেন খালাম্মা। মৃদুল সদর ঘরে প্রবেশ করে আগে পূর্ণার মুখ দেখল। পূর্ণাকে দেখেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে পূর্ণাকে উদ্দেশ্য করে বলল, পূর্ণা এখন কেমন লাগতেছে? পূর্ণা গুমোট কণ্ঠে জবাব দিল, ভালো। মৃদুল বলল, লিখন ভাইয়ের খবর নিয়ে আইছি। পদ্মজা সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো, কেমন আছেন উনি? জুলেখা তীক্ষ্ণ চোখে পদ্মজার দিকে তাকান। জুলেখার চাহনি দেখে পদ্মজা অস্বস্তিতে পড়ে যায়। মৃদুল বলল, জানি না ভাবি, খালি জানি লিখন ভাইরে ঢাকা হাসপাতালে নিয়ে গেছে। পদ্মজা বিড়বিড় করে বলল, আল্লাহ ওনাকে সুস্থ করে দিবেন ইনশাল্লাহ। পূর্ণার চোখে মুখের গুমোট ভাবটা স্পষ্ট। মৃদুল দেখতে পাচ্ছে কিন্তু তার কারণ বুঝতে পারছে না। জুলেখা বানু আদেশের স্বরে মৃদুলকে বললেন, তোর যে কাপড়টি বাইর করছিলি ব্যাগে ঢুকাইছি, এখন এই জুতাটা খুইলা তোর জুতাটি পায়ে লাগা। মৃদুলের কপালে ভাঁজ সৃষ্টি হয়। বলল, আমরা কই যাইতেছি? বাড়ি যাইতেছি। মৃদুলের মাথায় যেন বাজ পড়ে। সে পূর্ণার দিকে তাকালো। পূর্ণা অন্যদিকে ফিরে আছে। মৃদুল অবাক হয়ে জুলেখাকে বলল, আমরা যেই কামে আইছি সেই কাম তো হয় নাই আম্মা। জুলেখা বানু পূর্ণার উপর চোখ রেখে বললেন, আমি এমন কালা ছেড়ে আমার স্যারার বউ কইরা ঘরে নিতে রাজি না। মৃদুল উঁচু স্বরে উচ্চারণ করলো, আম্মা। জুলেখা বানু চেঁচিয়ে বললেন, তুই কি দেখে এমন ছেলেরা পছন্দ করছস? তোর লাগে এই ছেড়ি যায়? তোর আর এই ছেড়ির গায়ের রং আসমান আর জমিন। জুলেখা বানুর চিৎকার শুনে খলিল ও আমিনা উপস্থিত হন। অপমানে লজ্জায় পূর্ণার চোখ ফেটে জল বেরিয়ে আসে। পূর্ণার চোখের জল পদ্মজা হজম করতে পারছে না। পদ্মজা বলল, আপনি গায়ের রংকে মূল্য দিচ্ছেন কেন? ছেলে মেয়ে দুজন দুজনকে ভালোবাসে, ভালোবাসাটাকে মূল্য দিন। জুলেখা বানুর মেজাজ শুধু খারাপের দিকেই যাচ্ছে। তিনি বললেন, আমার ছেঁড়ার মতো সোনার টুকরা এমন কয়লারে কোনোদিনও পছন্দ করব না। এই সিঁড়ি তাবিজ করছে, কালা জাদু করছে আমার ছেঁড়ার উপর। আমার ছেঁড়ারে আমি বড় হাট্টার হুজুরের কাছে লয়ে যাই। জাদু দিয়া বেশি দিন ধইরা রাখন যায় না, এটা তুমি আর তোমার বইনে মনে রাখো। মৃদুল চিৎকার করে উঠল, আম্মা কিসব আবল তাবল কইতেছেন? আপনি পূর্ণারে কষ্ট দিতেছেন। জুলেখা কেঁদে দিলেন। কাঁদতে কাঁদতে বললেন, আমার কষ্ট নাই? আমি কত আশা কইরা আইছিলাম আমার স্যারার বউ আমি পছন্দ কইরা ঘরে আনাম, পরীর মতো বউ আনাম, কিন্তু তুই এমন কালা ছেড়িরে পছন্দ করে রাখছস। 10 মাস 10 দিন তোরে পেটে রাখছি, আর এখন তুই এই ছেড়ির লাইগা গলা উঁচায়া কথা কইতাছস। পদ্মজা জুলেখাকে বোঝাতে চাইলো, আপনি অকারণে কাঁদছেন, দেখুন। তুমি চুপ থাকো, তোমার বইনের তো গত্রের রং কালা, আর তোমার তো চরিত্রই কালা। নষ্ট মায়া মানুষের মতো জামাই রেখা অন্য ছেলের লগে সম্পর্ক রাখছো। এমন চরিত্রহীন সেরি মানুষের বইনেরে আমার বংশে নিয়ে কি ইজ্জতে কালি লাগামো? পূর্ণার টেরা রক্তটা সক্রিয় হয়ে ওঠে। সে জুলেখার সামনে এসে আঙুল শাসিয়ে বলল, আমি সব সহ্য করব, কিন্তু আমার আপাকে কিছু বললে আমি সহ্য করব না। পূর্ণার আঙুল শাসিয়ে কথা বলাটা জুলেখা হজম করতে পারলেন না। কত বড় সাহস, মিয়া বংশের বড় বউকে শাসিয়ে কথা বলছে। জুলেখা তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, কই যেটা বেশি বড়? এই সিরি, কারে আঙুল দেখাইতাছো তুমি? তোমার বইনে যে নষ্টা পুরা গ্রামে জানে, সত্য কথা কইতে ডরাই না আমি। মৃদুল খেপে যায়। সে জুলেখার পিছনে গিয়ে দাঁড়ালো আর বলল, আম্মা আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন। জুলেখা পেছনে ঘুরেই মৃদুলকে কষে চড় মারলেন। বেশ জোরেই শব্দ হয়। গফুর মিয়া জুলেখাকে ধমকালেন, কি করতেছো, কি কইতাছো? জুলেখা বানু গফুর মিয়াকে উদ্দেশ্য করে বললেন, কিয়ামত নাই মাইলো এমন নষ্টার কালি বইন রে আমার ঘরে জিও করতাম না। পূর্ণার শিরায় শিরায় ক্রোধ ছড়িয়ে পড়ে। সে টেবিলে এক হাত রেখে কিরবির করে বলল, আর একবার নষ্টা কথা উচ্চারণ করলে আমি আপনার জিভ পুড়িয়ে দেব। উপস্থিত সবাই পূর্ণার দিকে চমকে তাকায়। মৃদুলও অবাক হয়। পদ্মজা পূর্ণার এক হাত টেনে ধরে, কিন্তু পূর্ণাকে নড়ানো যায় না। সে বড় বড় চোখ করে জুলেখার দিকে তাকিয়ে আছে। জুলেখার রাগে বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়। তিনি ক্রোধের ভার নিতে পারছেন না। টেবিলে জোরে জোরে 3 বার থাপ্পড় দিয়ে 3 বার বললেন, নষ্টার বইন, নষ্টার বইন, নষ্টার বইন। কেউ কিছু বুঝে ওঠার পূর্বে পূর্ণা টেবিলের উপরে থাকা জগ হাতে তুলে নিল। তারপর জগের সবটুকু পানি জুলেখার মুখের উপর ছুঁড়ে মারলো। আকস্মিক ঘটনায় সবার চোখ মার্বেলের মতো হয়ে যায়। সাথে সাথে পদ্মজা পূর্ণাকে বিরতিহীন ভাবে থাপড়ানো শুরু করলো। পূর্ণা 2 হাতে নিজেকে রক্ষা করার চেষ্টা করে। রাগে দুঃখে সে কাঁদছে। পদ্মজার চোখ ভর্তি জল। সে পূর্ণাকে বলল, এটা কি করলি তুই? তোকে এই শিক্ষা দিয়েছি, আর কত জ্বালাবি আমাকে? লতিফা পূর্ণাকে বাঁচাতে দৌড়ে আসে। জুলেখা বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছেন। অপমানে তার আত্মহত্যা করতে ইচ্ছে হচ্ছে। তিনি মৃদুলের দিকে তাকালেন। মৃদুলের চোখে মুখে অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে। তার অনুভূতিগুলো থমকে গেছে। জুলেখার চোখে জল চিকচিক করছে। তিনি চোখের জল মুছে বললেন, থাক এইখানে, বাড়ি ফেরা আমার কবর দেখবি তুই। মৃদুল তার মাকে খুব ভালোবাসে। জুলেখার চোখের জল তার হৃৎপিণ্ডকে জ্বালিয়ে দেয়। জুলেখা ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে যান। পিছন পেছন গফুর মিয়াও গেলেন। মৃদুল পূর্ণাকে উদ্দেশ্য করে বলল, ভালো করলে না।
পূর্ণাকে লতিফা জড়িয়ে ধরে রেখেছে। সেই অবস্থাতেই পূর্ণা হুঙ্কার ছাড়ে, বেশ করেছি, আমার বোন আমার মা, আমার মাকে আপনার মা গালি দিয়েছে, আমি ওনাকে ছেড়ে দিলে জাহান্নামেও আমার জায়গা হতো না। কাজটা ঠিক করো নাই পূর্ণা। মৃদুলের কণ্ঠে তেজের আঁচ পাওয়া গেল। মায়ের প্রতি মৃদুলের সমর্থন দেখে পূর্ণার রাগে বলে উঠল, এমন মায়ের ছেলেকে আমি বিয়ে করব না। মৃদুল তিরস্কার করে হেসে বলল, আমিও করব না। তুমি না আমার গায়ের রঙের সাথে মানাও, না ব্যবহারের দিক দিয়ে মানাও, জুতা মারি বিয়ারে। মৃদুল টেবিলে জোরে লাথি মেরে বেরিয়ে গেল। পদ্মজা দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ারে বসলো। ছোট থেকে শত সমস্যার মুখোমুখি হতে হতে সে ক্লান্ত, বড্ড ক্লান্ত। এভাবেই শেষ হলো ৮২তম পর্বের ঝড়ো অধ্যায়। পূর্ণা আর মৃদুলের সম্পর্ক আজ টালমাতাল, কিন্তু মনে রেখো, প্রত্যেকটা ঝড়ের পরে থাকে নতুন ভোরের প্রতিশ্রুতি। কিন্তু প্রশ্ন হলো, এই ভোর কি তাদের এক করবে, নাকি ঝড়ের আঘাতে ভেঙে যাবে সব কিছু? সেই উত্তর লুকিয়ে আছে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত একটা অনুরোধ, যদি গল্পটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দেবে, তোমার মতামত জানাতে কমেন্ট করবে, আর নতুন পর্ব সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ বিদায় নিচ্ছি, কাল আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।